হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকের ব্লগটা আমি এই সন্ধ্যার পর থেকে শুরু করছি। আই লাভ সুরাট। কারণ সারাদিন ঘুমিয়েছিলাম, তাই এখন আমি আর গাছপালা তোমাদের দেখাতে পারছি না। আমি আগেও বলেছি আমি রুমের বাইরে গিয়ে ব্লগ করতে পারবো না। তাই তোমরা যদি গাছ বা ফুল বা কলি দেখতে চাও, এই নর্মাল যে গাছগুলি আছে এটাই দেখতে পাবে, এই হলুদ ফুল আর এই লাল ফুল। তোমাদের মোটামুটি দুটো ফুলের মাঝেই দিন কাটাতে লাগবে। ওইদিকেও ফুল গাছ দেখা যাচ্ছে, এর বেশি ফুল আমি ঠিক এই ঘরের বাইরে গিয়ে দেখাতে পারবো না। হ্যাঁ, অনেকে দেখায় কাঁচা লঙ্কার পোকা, কাঁচা লঙ্কা করে গেছে, তো আমার পক্ষে অত কাঁচা লঙ্কা গাছ আমি লাগাইও নি, আমি তোমার দেখাতেও পারবো না। কেউ কেউ আবার দই কাতলা রান্না করেছে, আমি আজকে দই কাতলা রান্না করিনি। আমি সর্ষে দিয়ে একটু মাছ করেছি। তা কি বলবো, শরীরটা ভালো না, সে কবের থেকেই শরীরে কষ্টে পাচ্ছি, খুবই শরীরটা খারাপ। তা বলি কি, তোমরা যারা আমার কাছে অনেকেই বলেছো যে একটু কাঁথা ভাঁজ করা দেখাও, তা কাঁথা ভাঁজ করা আমি চিন্তা করে দেখলাম, আমার ঘরে কোথাও আমি কাঁথা খুঁজে পেলাম না। অ্যাকচুয়ালি আমি কাঁথা জীবনে কোনোদিন ইউজ করিনি। তো আমি বিছানার মধ্যে এর জন্য অনেকগুলি এই ভাঁজ শেখানোর জন্য, যেহেতু আমি একজন ব্লগার, এই ভাঁজ শেখানোর জন্য আমি বিছানার মধ্যে অনেকগুলি এই কি বলে এসি কমফোর্ট বলো, এগুলি আমি নিয়ে বসেছি তোমাদেরকে দেখানোর জন্য। আশা করছি তোমরা একটু ভালোই লাগবে। এই তো সারাদিন ভাত খেলাম, স্নান করলাম, ভাত খেলাম, তারপর একটু ঠাকুর দিলাম, তারপর এখন এসে বসলাম। কেন বসলাম? তোমাদের রিকোয়েস্ট রাখতে। কি রিকোয়েস্ট রাখতে? এই দেখো, ইচ্ছে করি আমি আয়নাটা সামনে রেখেছি যাতে তোমরা আমি যখন এই ব্লগে ভাঁজ করব তোমরা দেখতে পাবে। ঠিক আছে, তোমরা দেখতে পাবে যে আমি কি কি ভাঁজ করছি। দেখো, তোমাদের সবার ইচ্ছা ছিল আমি কাঁথা ভাঁজ দেখাই, তো কাঁথা তো ভাঁজ দেখাতে পারবো না। এটা হচ্ছে একটা বেডশিট, ঠিক আছে? এটা হচ্ছে যে এখন বেরিয়েছে না ইলাস্টিক লাগানো বেডশিটগুলি, এগুলি পাততে বেশ সুবিধা হয়, তাই তো? এই যা ফেলে দিলাম। তো এইটা একটু ভেবেছি তোমাদেরকে ভাঁজ করা শেখাবো। তো এই ধরনের বেডশিটগুলি যদি তোমরা কেনো, তাহলে এগুলি মানে বিছানাতে পাতলে একদম ম্যাট্রেসের ভেতরে ঢুকিয়ে দিতে না খুব সুবিধা হয়, আর বেডশিটগুলি উঠে না তাড়াতাড়ি। তো এইরকম একটা বেডশিট তোমাদের দেখালাম। দেখো, নতুন ব্লগ করলে একটু স্ট্যান্ডটা ডিস্টার্ব করে। তারপর দেখো, এই যে আরেকটা এসি কমফোর্ট, এগুলি কোনো ভাঁজ করাটা কঠিন না। কি করে ভাঁজ করতে লাগে? এখান থেকে এইভাবে এইখানে ধরবে, তারপরেই একদম কোনায় কোনায় মিলটা হয়ে গেলেই কিন্তু ভাঁজটা হয়ে যাবে। এমন করে তারপর আবার শুধু কোনা মিলানো, ভাঁজ মানে হচ্ছে শুধু কোনা মেলানো। এই কোনায় মিলালে আবার এই কোনায় মিলালে, তারপরেই দেখবে সুন্দর করে ভাঁজটা হয়ে যায়। দেখো, এই ভাঁজ করে ফেললাম, কতক্ষণ সময় লাগলো? বেশিক্ষণ সময় তো লাগলো না। এইভাবে তোমরা ভাঁজ করা শিখালাম। তো এমন করে তোমরা যারা চেয়েছিলে আমার কাছে
কাঁথার ভাঁজ শিখতে, ক্যাথাকুরানি যেহেতু আমার একটা নামের মধ্যে পড়েছে, আমি ক্যাথাকুরানি না হয়ে তোমাদের এসির কমফোর্ট, আমি উল্টো পাল্টা ভাঁজ করেছি, এসির কমফোর্ট ভাঁজ করাটা শিখালাম। তো এইভাবে ধীরে ধীরে প্র্যাকটিস করবে। আরও আছে এসি কমফোর্ট, এখন কোনোটা পাতলা হয়, কোনোটা ভারী হয়। তোমরা সবাই জানো দুর্গা পূজার পরে কালী পুজো আসে, কালী পূজার পরে ভাইফোঁটা হয়, ভাইফোঁটার পরে জগদ্ধাত্রী পুজো হয়। আই লাভ সুরাট। জগদ্ধাত্রী পুজোর পর একটু একটু ঠান্ডা পড়তে শুরু করে দেয়। তখন আমি এই ধরনের এই কাঁথাগুলি, মানে আমার কাছে তো এগুলি কাঁথা, তো এগুলি যেটাকে বলা হয় খাঁটি বাংলাতে এসি কমফোর্ট, তো এগুলা গায়ে দিতে শুরু করি। আশা করি তোমরাও সবাই এরকম কাঁথা গায়ে দাও। হ্যাঁ, আর তবে এখন কিন্তু শরীর খারাপ একটা ব্যাপার থাকে, সর্দি কাশি জ্বর। তো তোমরা এই সর্দি কাশি জ্বরের থেকে বাঁচার জন্য রাত্রেবেলা ফ্যান চালাবে। আমি তো ফ্যান চালাই। ফ্যান চালিয়ে এই রকম একটা বা যার যেমন লাগে দুটো এসি কমফোর্ট, না যাদের বাড়িতে কাঁথা আছে এরকম ভাগ্যবতী যে আমার কাঁথা আছে, কিন্তু আমার তো নেই। আমার সবই এইরকম, আমার এগুলি ডিফারেন্ট কালারের, আমি কোনোটা একটু পাতলা, কোনোটা একটু ভারী, আমার সবই এইরকম, এই হ্যাঁ। তো এগুলি গায়ে দেওয়ার চেষ্টা করবে, মানে গায়ে দিয়ে ঘুমাবে। চলো যাই, এখন একটু রান্নাঘরে ঢুকবো। রাতের রান্না আছে, একটু রুটি করব বা ভাত করব, যে যেটা খায়। তাহলে আপাতত আমি ভালো করে শেখাতে পারলাম না এই এসি কমফোর্ট ভাঁজ করাটা। কালকে তোমাদেরকে আমি এসি কমফোর্ট ভাঁজ করাটা আবার ভালো করে শিখিয়ে দেব। যদি তোমরা শিখতে পারছো তাহলে বলে দেবে কমেন্টে, আর না হলে আমি এটাকেই আবার রিপিট করব। 3 মিনিটের ব্লগিং বেশি বড় আমি করব না, যেহেতু সামনে শীতের দিন। তাহলে এই কাঁথা বা এসি কমফোর্ট এগুলি ভাঁজ করা শেখাটা খুব খুব দরকার। তাই আমি ঠান্ডার দিনে ওয়েদার রিপোর্ট না দিয়ে বরং এসি কমফোর্ট ভাঁজ করাটাই শেখাবো। তোমরা বলবে মাঝে মাঝে আমাকে রান্নাঘরে নিয়ে যেতে। রান্নাঘরে আমি নিয়ে যেতে পারি, কিন্তু রান্নাটা আমি তোমাদের সামনে করতে পারবো না। রান্না করার সময় না আমি একটু সিরিয়াস থাকতে লাগে, তাই এই ব্লগিং করতে করতে আমি রান্নাটা দেখাতে পারবো না। তা আজকের মতো এখানেই রাখি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, যে যেখানে থাকো ভালো থেকো। আর অবশ্যই রাত্রে ঘুমানোর সময় কাঁথা বা এসি কমফোর্ট গায়ে দিয়ে ঘুমোবে, মাথার উপরে ফ্যান নিশ্চয়ই চালাবে। এবং আরেকটা কথা, যখন তুমি এসি কমফোর্ট গায়ে দেবে, যখন সকালবেলা হবে, যখন তুমি ঘুম থেকে উঠবে, আমার থেকে শেখা এই এসি কমফোর্ট বা কাঁথা ভাঁজ করা, কি বলেছিলাম, কোনো হার্ড ব্যাপার না, খালি মিলাবে। এই যে এইটা একটা কোনা, এটা একটা কোনা, মুখ দেয়া ইংরাজি চলে আসছিল, কর্নার চলে আসছিল, কোনা, এটা একটা কোনা, এটা একটা কোনা। তারপরে এমন করে একটা ঝাড়া দিবে, এই ঝাড়া দিবে, এই ঝাড়া দেবে। তারপর আবার কোনা পেলে একটা, এই যে কোনা, জাস্ট কোনায় কোনায় মিলিয়ে নেবে। ঠিক আছে? এই কোনায় কোনায় মিলানোর পরেই দেখবে এই যে কোনায় কোনায় এক হইলেই সুন্দর করে এটা ভাঁজ হয়ে গেল।
এই যে দেখলে, এই যে হয়ে গেল, একদম হাতে চলে আসলো। তো আমার কর্তব্য আমি তোমাদেরকে শিখিয়ে দিলাম। তবে ভেবো না কাঁচা লঙ্কা গাছ আমি লাগাতে পারি না। আমি জানি কাঁচা লঙ্কা লাল হলে বিচিগুলি রেখে দিলে কাঁচা লঙ্কার গাছ, টমেটোর গাছ, ঢেঁড়স গাছ এগুলি আমি লাগাতে পারি। গাছ লাগাতে আমি পারি। আই লাভ সুরাট। বোঝাতে পারলাম? তোমাদের জন্য আমি এসে কতগুলি কাজ করলাম, এইগুলিকে আমি এইভাবে করে আনলাম। তো একদিন আমি তোমাদেরকে কি করে এইগুলি ভাঁজ করা, একদিন কি করে বিছানা করা, তারপরে এই ইলাস্টিকওয়ালা বেডশিটগুলি পাতলে পরে কীরকম ভালো হয়, এই যে দেখো এইগুলিকে বলে, হ্যাঁ এগুলি কি বলে, কি বলে এগুলিকে কমেন্টে লিখো তো, এগুলিকে কি বলে? বালিশের, এটা আর বললাম না, এটাকে কি করে বলে, বালিশের কি। তবে এটার মধ্যে কিন্তু ইলাস্টিক দেয় নাই, এটাতে ইলাস্টিক দেয় নাই, শুধুমাত্র বেড কাভারটাতে ইলাস্টিক আছে। বেড কাভার না, সরি, এটাকে বলা হয় বেডশিট। বেড কাভারটা অন্য জিনিস। ঠিক আছে, আজকে তবে এইটুকুনি রাখি, বাকি কথা পরে হবে। সুস্থ থেকো, ভালো থেকো, আর এইভাবে নিজের ঘরের বেডশিট, বেড কাভার গুছিয়ে রেখো। নন্দু সবার বন্ধু, এই কথাটা আর না বলে পারলাম না। এত লোভ, কদিন আগে এত কিছু করার পর এতগুলি ভিডিও ডিলিট হয়ে গেল, 200-র উপরে ভিডিও ডিলিট হয়ে গেল, তারপরও লোভ সামলাতে না পেরে আবার ব্লগিং শুরু করে দিলেন। আরে মশাই, একটা বছর যাক না, এখন আপনার মেয়ের দিকে সবার চোখ, তাহলে আপনার চ্যানেল দিকে চোখ থাকবে। শুধু শুধু লোকের সাথে পাঙ্গা নাম দিয়ে গভর্নমেন্ট চাকরি যখন এটা করেন, যা কিছুই করেন, ভিডিও নাই বা করলেন, হ্যাঁ এখন আপনি ব্যারাক দেখাবেন না, দেখলাম বাইরে যেমন আপনি মাছ কিনছেন, সবজি কিনছেন দেখালেন, তো এটার এত দাম, এটার এত কিছু, এগুলি না দেখিয়ে কয়েকটা দিন শুধু শর্টস দিলে কি হয়, ব্লগ না করলে কি হয়? এত পয়সার লোভ কেমন না? নিজের মুখটা ওই মেয়ের চ্যানেলে আর বউর চ্যানেলেই দেখান, কি দরকার নিজের চ্যানেলে এগুলি দেখানো? বরং তার থেকেও ভালো উপকার, বন্ধু হিসেবে বলছে একটা কথা, আপনি একটা ছোট ক্লিপিংস করে আপনার স্ত্রীকে দিয়ে দিন, আপনার স্ত্রী তার চ্যানেলে আপনার সেই ক্লিপিংসটা অ্যাড করে দেবে। উনি তো কথা বলতে পারেন না, কিছুটা কাজ হবে। এত লোভ! মেয়ের 5 বছর আগের থেকে তো মেয়ের কাছে ছিল না এই জিনিসটা। তখন কিন্তু মেয়ে কিন্তু ব্লগ আপনাকে শুরু করতে দেয়নি, বা আপনিও শুরু করেননি। মেয়ে ফেরত চলে এলো, ব্লগিং শুরু করতে লাগবে। গত 5 বছর যখন ব্লগিং ছাড়াও মোটামুটি বেঁচে থাকতে পেরেছেন, এখন না আরেকটা বছর পরে করেন, আরেকটা বছর পরে অতটা ব্লগ কেউ দেখবেও না, কেউ শুনবেও না, কেউ বুঝবেও না যে আপনি ব্লগ করছেন কি করছেন না। হয়তো তখন এতটা ভিউজ হবে না, কিন্তু এমন কোনো কাজ করে আবার উল্টোপাল্টা কথা করেন, আপনি গালিগুলোজ করেন আপনার কমেন্ট বক্সে আপনাকে লোক গালিগুলাজ করে, আপনি উল্টো গালিগালাজ করে দেন, এতে লোকের কাছে আপনার ইমপ্রেশন খারাপ হচ্ছে। প্লাস আপনি যে শর্টসগুলি করেন, ইলু ইলু বিলু বিলু, এইসব শর্টসগুলি ঠিক মানায় না। আপনার বয়স খুব বেশি তা আমি বলছি না, কিন্তু আপনি বয়স যতই কম হোক যতই বেশি হোক, আপনার সেটা বড় হয়ে গেছে, মানে পরিধিটা কি বলে এটাকে, লেভেলটা শ্বশুরমশাই হয়ে গেছেন, নাতি ফাতি হয়ে গেছে। তো সেখানে দাঁড়িয়ে আপনার ওই ইল্লু ইল্লু ক্যা হে, ইল্লু ইল্লু, তো এই জিনিসগুলি না মানায় না। নন্দু সবার বন্ধু, হ্যাঁ, তো এগুলি বুঝতে লাগে। আপনি যতই ওই কি বট বাহারের কি বটটা মিষ্টি দিয়ে ছানা দিয়ে বানানো, আর বাইরের ওইগুলি চালের গুঁড়ি দিয়ে বানানো, এগুলি না দেখালে কি হয়? এই মিষ্টিগুলি, তারপরে এই ফলের কি বলে, ফল বলছি, ওই মাছের বাজারে গিয়ে মাছের দাম কতগুলি, এগুলি দিয়ে ব্লগটা না করলে কি হয়? সব কিছু ইগোতে নিচ্ছেন কেন? সব কিছু জিত করে নিচ্ছেন কেন? বরং এই ইগো আর এই জিতটা যদি মেয়ের সংসারে ফেরত নিতে করতেন না, কাজে আসতো। কিন্তু আপনি সেটা না করে বোকার মতো আবার ব্লগিং করছেন, আবার কোথাও ভুলভাল করবেন, আবার সবার কাছে হাস্যাস্পদ হবেন। নিশ্চয়ই চাকরির ক্ষেত্রে চাকরিকে একটা দাগ লেগে যাওয়া, যখন একটা আপনাকে অফিসিয়ালি ডাকা হয়েছে, আপনার ভিডিওগুলি রিড করা হয়েছে, তার মানে কি কোথাও না কোথাও একটা বিশাল বড় দাগ কিন্তু আপনার চাকরির ক্ষেত্রে লেগে গেল। আপনার যথেষ্ট বয়স হয়েছে, আমার মনে হয় 52-53 হবে। সে 52-53 বয়সে গিয়ে ফিরে আপনি যদি চাকরি মোটামুটি শেষ প্রান্তে চলে এসেছেন, আর হয়তো 5-7 চাকরি আছে, শেষ প্রান্তে এসে বিনা দাগে চাকরির থেকে বেরিয়ে আসাটা ভালো ছিল না? 60 বছর যাবে বেরিয়ে আসবো, তা না করে
আপনার এমন কিছু ভিউজ হচ্ছে যে আপনি প্রচুর টাকা রোজগার করবেন। হয়তো আপনার যা ভিউজের লেভেল দেখতে পাচ্ছি 3 মাস গিয়ে বা 4 মাস গিয়ে হয়তো আপনি একটা পেমেন্ট পেতেন। আপনি এখন বলতেই পারেন যে 3-4 মাস পরে পেমেন্টটা পাবো, 8,000 টাকা আমাকে কে দেবে, বাজার চাল দেবে, ক্ষতি কি? আমি সেরকম কোনো প্রশ্ন না করে, পরিশ্রম না করে, শুধুমাত্র চোপার বাপ বলে সাবস্ক্রাইবার এবং ভিউজ পেতে থাকি এবং এটাতে রোজগার হয়, অবশ্যই এটাতে ক্ষতি কিছু নাই। ক্ষতি একটাই হচ্ছে, যদিও সেটা আপনার কাছে নাই, মান সম্মান সেটা আপনার কাছে নাই, সেটা কিভাবে বিক্রি করার কি মান হতে পারে? আপনি 1 বছর পরে করুন, তখন চোপার কেসটা অনেকটা সুরা হয়ে যাবে, ডিভোর্স হোক, কাস্টাডি হোক, সবটাই সুরা হয়ে যাবে, অনেক ব্যাপারটা সুরা হয়ে যাবে। তো 1টা বছর পরে আপনি এটা করতেই পারেন, কিন্তু আপনার তর সরল না। গাছের পাতা রোদের ঝিকিমিকি, দেরি আর সয় না। এরকম আহাতা করেন বলেই মেয়েটাও আহাতা করে এত সুন্দর মার্বেলের বাড়ি, গাড়ি, বাইক সব ছেড়ে ছুড়ে একটা ছেলের ভরণ পোষণের দায়িত্ব নিল। আপনার মেয়ের ভরণ পোষণের দায়িত্ব আপনার মেয়ের শুভচিন্তক নাই, সেটা আপনিও জানেন, সেটা আমিও জানি। আপনার মেয়েকেই তার বাড়ির ভরণ পোষণ নিতে লাগলো। আর খুব যে একটা ভালো চয়েস করেছে সেটা তো না। সেটা যদি হতো তাহলে আমিও বলতাম যে হ্যাঁ, খুব ভালো করেছে আপনার মেয়ে, ওই নোংরা থেকে বেরিয়ে সেটা ভালো জায়গায় দাঁড়িয়েছে। না, সেটা আপনি এখন যতটুকু বুঝছেন, আরও বুঝবেন 10 বছর গেলে পরে, যখন দেখবেন মেয়ের রোজগার ছাড়া ওই বাড়িটা চলছেই না। আর মেয়ের রোজগার আছে দেখেই মেয়ে এখন কিছুটা হলো স্বাধীনভাবে থাকতে পারছে। যদি স্বাধীনভাবে থাকতে হয়, মেয়েকে বাপা বাপি থাকতে লাগবে, আর ফ্ল্যাটে গিয়ে থাকতে হলেও কিন্তু সেই ছেলেটির মন মর্জি বুঝে চলতে লাগবে, থাকতে লাগবে, তাই না? চলুন নন্দু, আপনি যদি নিজে নিজে কাউকে এসে বলেন বেল মুঝে মারবেই। এত লোক একটা গভর্নমেন্ট চাকরি করার, যে কোনো চাকরিরত লোকের কাছে এক্সট্রা ইনকাম কিন্তু অন্যায়, বেআইনি। আইনের ধার কাছে যদি যেত, এটা কিন্তু সত্যিই বেআইনি। মনিটাইজেশন অফ করে ভিডিও করাটা বেআইনি নয়। সরকারি চাকরি করে অন্য কোনো রাস্তায় ইনকাম করে। আমাদের দেশের টিচাররা টিউশন করে, ডাক্তাররা পেশেন্ট দেখে, এগুলি কমন থিং। বাট ডকুমেন্টস হতে সেভাবে রাখে না। রাখলেও যখন বিপদে পড়ে অনেক কিছু ফাঁসাদে ফেলানো যায়। তাই